এখন আমরা ৫ নম্বর প্রশ্নের ঘ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করে দেখি। এখানে বলছে যে উদ্দীপকের পাত্র তিনটির দ্রবণকে একত্রে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের পিএইচ নির্ণয়ের মাধ্যমে প্রকৃতি নিশ্চিত করতে হবে। তো এই জাতীয় সমস্যাগুলোতে মূলত উম ৩ টে অথবা ২ টা পাত্র দেয়া থাকে। তার মধ্যে এখানে দেয়া আছে ২ টা এসিটেট দ্রবণের পাত্র দেওয়া আছে। পাত্র ১ এবং পাত্র ২ এ এসিড রাখা আছে আর পাত্র ৩ এ ক্ষার রাখা আছে। এই যে জাতীয় গাণিতিক সমস্যাগুলোতে মূলত কখনো কখনো একটা অ্যাসিড একটা ক্ষারের দ্রবণ অথবা ২ টা অ্যাসিড একটা ক্ষারের দ্রবণ, যেমনটা এখানে দেয়া আছে, অথবা ২ টা ক্ষার এবং একটা অ্যাসিডের দ্রবণ দেয়া থাকে। তো যেভাবেই দেয়া থাকুক, যখন ২ টা অ্যাসিড একটা ক্ষার দেয়া থাকবে তখন আমরা অ্যাসিড ২ টাকে এক জাতীয় অ্যাসিডে পরিণত করার চেষ্টা করব। সেটা কিভাবে করা হয় আমরা এখানে দেখব। আর যদি ২ টা ক্ষারের দ্রবণ আর একটা অ্যাসিড দেয়া থাকে তাহলে আমরা ক্ষার ২ টাকে এক জাতীয় ক্ষারে পরিণত করার চেষ্টা করব। তো আমরা এই প্রশ্নটার ক্ষেত্রে সমাধানটা কেমন হবে সেটা জানার জন্য আমরা একটু গাণিতিক সমস্যাটাকে আমরা একটু স্টেপে ভাগ করে নেব, কারণ গাণিতিক সমস্যাটার সমাধান একটু লম্বা হবে, এই জন্য স্টেপটা মনে রাখা খুব জরুরি। তো স্টেপগুলো যদি আমরা দেখি তাহলে দেখবো যে আমাদের প্রথম কাজটা হবে আমরা মূলে কনভার্ট করব। এখানে যে আয়তন এবং ঘনমাত্রাগুলো দেওয়া আছে এগুলোকে আগে আমরা মূলে কনভার্ট করব। আর দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের মূলে কনভার্ট করার পর আমরা এখানে একটা রিঅ্যাকশন লিখব। সেই রিঅ্যাকশনটা থেকে মূলত আমরা একটা রিলেশন একটা দাঁড় করাবো। এই জন্য এই অপশনটার নাম দিলাম রিঅ্যাকশন টু রিলেশন। তারপর আমরা যে কাজটা করব যে রিঅ্যাকশন থেকে অ্যাসিড এবং ক্ষারের মোল সংখ্যার যে সম্পর্ক আছে সেখান থেকে আমরা বলবো যে কে কতটুকু প্রশমিত হওয়ার পর অবশিষ্ট আছে সেটা। তো তারপর কাজটা হবে আমাদের অবশিষ্ট পরিমাণটা নির্ণয় করা। আমরা কিভাবে করব গাণিতিক সমস্যাটা সমাধান করার সময় নিশ্চয়ই খেয়াল করবে তোমরা। আর অবশিষ্ট পরিমাণটা যখন বের হয়ে যাবে তখন সেখান থেকে আমরা প্রথমে ঘনমাত্রায় কনভার্ট করব আর ঘনমাত্রার পর আমরা পিএইচ নির্ণয় করব। উল্লেখ্য যে এই অবশিষ্ট পরিমাণটা যখন আমরা নির্ণয় করব তখনই কিন্তু আমরা প্রকৃতি সম্পর্কে একটা কিন্তু ধারণা কিন্তু পেয়ে যাব, অর্থাৎ মিশ্রিত দ্রবণের প্রকৃতিটা কেমন হবে সেটা কিন্তু আমরা জানতে পারবো। তো যদি প্রকৃতি চায় মিশ্রিত দ্রবণের তাহলে আমাদের স্টেপটা কিন্তু এখানেই শেষ হবে, আর যদি পিএইচ পর্যন্ত যেতে হয় তাহলে কিন্তু আমাদেরকে এই পর্যন্ত আসতে হবে। তো যাই হোক আমরা সমস্যাটা একটু সমাধান করি। এখানে প্রথমে আমরা একটু জেনে নেই যে মোলটাকে কিভাবে মোলে কনভার্ট করা যায় আয়তন এবং ঘনমাত্রাকে। তো আমরা তো জানতাম যে যদি ঘনমাত্রা সি হয়, কনসেন্ট্রেশন সি সমান আমরা লিখতে পারতাম এন ভাগ হচ্ছে ভি। সেই হিসেবে আমরা লিখতে পারতাম যে এন সমান মনে হয় যে ভি ইন্টু সি লেখা যায়। তার মানে আমরা যদি আয়তন এবং ঘনমাত্রাকে যদি আমরা যদি গুণ করি তাহলে আমরা কিন্তু মোল সংখ্যা পাই। তো এই কাজটাই মূলত আমরা এখানে করব। তো দেখা যাক কিভাবে করা যায়। যেমন প্রথম পাত্রটার কথা আমরা একটু খেয়াল করি। পাত্র ১, পাত্র ১ এ দেয়া আছে যে 0.05 মোলারের HCl এর একটা দ্রবণ আছে যার আয়তনটা হচ্ছে 50 মিলিলিটার। তাহলে এখানে একটা ঘনমাত্রা দেয়া আছে এবং একটা আয়তন দেয়া আছে। এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কিন্তু মোল সংখ্যা পাবো। তাহলে অতএব আমরা এইটাকে মনে হয় এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এরকম, বা আমরা এটাকে এভাবে লিখতে পারবো যে 50 মিলিলিটার ইন্টু 0.05 মোলার। তাই এই মোলারটাকে কিন্তু মোল পার লিটার হিসেবে লেখা যায়, কারণ আমরা জানতাম যে প্রতি লিটারে যত মোল থাকে সেটাকে তার মোলারিটি বলে। তা ক্যাপিটাল এম দ্বারা মূলত মোলারিটি নির্দেশ করে, এইটা দ্বারা নির্দেশ করতেছে মোলারিটি। তো একটা আবার বিষয় মনে রাখতে হবে, মোলারিটি আর মোল কিন্তু এক জিনিস না। তাহলে যাই হোক আমরা এটা সমান লিখতে পারবো 50 মিলি 0.05 মোলারটাকে আমরা লিখতে চাচ্ছি মোল পার লিটার করে। এখন এখানে মিলিলিটার আর এখানে লিটার থাকলে তো সমস্যা হয়, এই মিলিলিটারকে লিটারে কনভার্ট করতে হবে নতুবা এই লিটারটাকে মিলিলিটারে নিয়ে যেতে হবে। তাহলে এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারবো যে 50 মিলিলিটার ইন্টু 0.05, উপরে মোল ছিল এটা থাক, আমরা নিচে তার চেয়ে বরং এই 1 লিটারটাকে আমরা মিলিলিটারে যদি কনভার্ট করে নেই তাহলে আমাদের 1000 মিলিলিটার হচ্ছে। আর এই অবস্থা আমরা যেটা করতে পারি, এই মিলি আর এই মিলি আমাদের চলে যাবে, তখন আমরা বলতে পারবো যে আমাদের এখানে পরিমাণটা কত হচ্ছে। আমরা একটু ক্যালকুলেটরের একটু হেল্প নেই। ক্যালকুলেটরের হেল্প নিলে আমরা এভাবে লিখতে পাচ্ছি যে 50 গুণন 0.05, 50 গুণন 0.05 ভাগ হচ্ছে 1000 সমান হচ্ছে 0.0025 মোল। অর্থাৎ 50 মিলি 0.05 মোল আর HCl এর দ্রবণের মধ্যে 0.025 মোল HCl আছে। এটা একটা গেল। এখন আমরা দ্বিতীয় পাত্রটা একটু দেখি।
দ্বিতীয় পাত্রে বলেছে যে 10% সালফিউরিক অ্যাসিড আছে তার 50 মিলি পরিমাণে। তাহলে এখানে যে বলছে যে 10% সালফিউরিক অ্যাসিড আছে, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে যে 10% W/V সালফিউরিক অ্যাসিড। এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে এইটাকে মনে হয় এইভাবে লেখা যায়, 10% মানে হচ্ছে উপরে 10 আর নিচে হচ্ছে 100, আর উপরে হচ্ছে W আর নিচে হচ্ছে V। অর্থাৎ এখানে বলতে চাচ্ছি যে প্রতি 100 মিলি দ্রবণের মধ্যে দ্রব্য W এর পরিমাণ হচ্ছে 10 গ্রাম। আচ্ছা, তাহলে এই দ্রবণটাতে কত মোল আছে সেটা যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি। একটা বিষয় খেয়াল করে দেখো যে 100 মিলি দ্রবণে থাকে 10 গ্রাম, তাহলে 1 মিলি দ্রবণে থাকবে উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে 100 গ্রাম, আর আমাদের এখানে আয়তনটা হচ্ছে 50 মিলিলিটার। তাহলে আমরা এখন দেখি আমাদের 50 মিলিলিটারে থাকতেছে কত গ্রাম। তাহলে 10 গুণন হচ্ছে 50, নিচে হচ্ছে 100, এত। তাহলে আমরা হিসেব করে পাচ্ছি যে 5 গ্রাম। এখন এই যে 5 গ্রাম যে সালফিউরিক অ্যাসিড থাকে, 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত মোল? আমরা জানতাম যে N H2SO4 সমান আমরা লিখতে পারবো তার W ভাগ হচ্ছে M করে। এটা আমাদের মনে রাখতে হবে। N সমান যেমন V ইন্টু C লেখা যায়, অনুরূপে N সমান কিন্তু W/M ও লেখা যায়। অর্থাৎ যে কোনো ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোলে কনভার্ট হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে এবার আমরা লিখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমাদের W এর পরিমাণটা হচ্ছে এখানে 5 গ্রাম আর সালফিউরিক 98.4। তাহলে হচ্ছে এটা আমাদের মোলে কনভার্ট হয়ে যাচ্ছে। কত হচ্ছে ক্যালকুলেটর একটু হেল্প নেওয়া যাক। এটা হচ্ছে আমরা 5 ভাগ হচ্ছে 98.4 সমান হচ্ছে এত 0.05। এইটা হচ্ছে আমাদের 0.05 মোল সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, তাহলে এটা কিন্তু সালফিউরিক অ্যাসিডের মোলে কনভার্ট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের HCl এর মোলে কনভার্ট হলো, এটা সালফিউরিক অ্যাসিডের মোলে কনভার্ট হলো। এখন আমরা ক্ষারের দ্রবণটাকে মোলে কনভার্ট করব। সেটা কিভাবে সম্ভব সেটা আমরা এখানে একটু দেখি। তাহলে এটা যদি এখন আমরা মোলে কনভার্ট করতে চাই, কতটুকু এখানে দেওয়া আছে? এখানে দেওয়া আছে 20 মিলি 0.08 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তার মানে ওরা বলতে চাচ্ছে যে এই যে 0.08 গ্রাম পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডকে রেখে একটা 20 মিলির দ্রবণ তৈরি করা আছে। তাহলে এখানে N সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়ামের মোল সংখ্যা হচ্ছে কতটুকু? ওই 20 মিলি দ্রবণের সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা হচ্ছে, এর ভরটা যেহেতু দেওয়া আছে এটা খুব সহজ। আমরা যেমন একটু আগে পার্সেন্টে দেওয়া ছিল, এটাকে আগে ভরে আগে কনভার্ট করেছি, তারপর মোল সংখ্যা বের করেছি। এবার শুধু আমাদের এইখান থেকেই কিন্তু শুরু করা যেতে পারে। তাহলে মোল সংখ্যা সমান হচ্ছে W ভাগ হচ্ছে M। সেই হিসাবে এখানে আমরা ডব্লিউটা দেখছি 0 পয়েন্ট হচ্ছে, আচ্ছা এটা 0.8 নয়, সম্ভবত 0.8, আমি একটু দেখে নেই। এটা হচ্ছে 0.8 অনলি। তার মানে হচ্ছে যে এখানে এই শূন্যটা নেই, হ্যাঁ, শুধু 8 গ্রাম। আচ্ছা, তো যাই হোক এখানে লেখা যাচ্ছে 0.8 বাই হচ্ছে 40 কেন? সোডিয়াম হাইড্রোজেন 40, সোডিয়াম হচ্ছে 23, যোগ হচ্ছে অক্সিজেন 16, আর হাইড্রোজেন হচ্ছে 1, টোটাল হচ্ছে 40। এই জন্য 40 দ্বারা ভাগ করা। করলে কত মোল হচ্ছে? এখান থেকে আমরা একটু দেখি, 0.8কে আমাদের ভাগ করতে হবে 40 দ্বারা, 0.8 এটাকে ভাগ করতে হবে 40 দ্বারা, তাহলে হচ্ছে কত? 0.02, 0.02 এত মোল। এটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই যে আমাদের যে দ্রবণগুলো দেয়া ছিল সেই দ্রবণে কিন্তু আমরা প্রথম কাজটা করে ফেললাম। এখানে আমাদের প্রথম কাজটা ছিল মোলে কনভার্ট করা। তো আমরা HCl এর মোলে কনভার্ট করলাম, সালফিউরিক এর মোলে কনভার্ট করলাম, সোডিয়াম হাইড্রোক্সাইডকে কিন্তু আমরা মোলে কনভার্ট করলাম। এখন এইখানে একটা কাজ হচ্ছে যে দেখো, যদি আমাদের একটা অ্যাসিড এবং একটা ক্ষার হতো তাহলে কিন্তু আমরা সরাসরি ওই অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়াটা লিখে কিন্তু গাণিতিক সমস্যাটা থেকে রিঅ্যাকশন থেকে রিলেশন দাঁড় করাতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে বা সমস্যা হবে যখন
তিনটা পাত্র থাকবে যার মধ্যে দুইটা অ্যাসিড একটা ক্ষার অথবা একটা অ্যাসিড দুইটা ক্ষার এরকম যখন থাকবে তখন সমস্যা হবে। তো এই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে যখন দুইটা ভিন্ন ভিন্ন অ্যাসিড বা ক্ষার থাকবে তখন এই ভিন্ন ভিন্ন দুইটা অ্যাসিড এবং ক্ষারকে একটা অ্যাসিড এবং ক্ষারে পরিণত করতে হবে। তো আমাদের এখানে দুইটা ভিন্ন অ্যাসিড দেওয়া আছে, একটা HCl দেওয়া আছে, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড আছে। এখন এই যে দুইটা ভিন্ন অ্যাসিড যে দেওয়া আছে এই দুইটাকে কিভাবে একটা অ্যাসিডের অনুরূপ করা যায় সেটা আমরা একটু দেখি। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং এবং খুব চ্যালেঞ্জিংও বটে, বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তো একটা বিষয় খেয়াল করে দেখো, এইখানে দেয়া আমরা যেটা পাইছি সেটা হচ্ছে এই মোল পরিমাণটা কিন্তু হচ্ছে আমাদের HCl এর মোল পরিমাণ। আমরা তো জানি যে একটা HCl থেকে একটা H প্লাস পাওয়া যায়, সুতরাং আমরা যদি এত মোল HCl নেই তাহলে আমরা ঠিক 0.0025 এত মোল পরিমাণ আমরা H প্লাসে পাবো। কারণ যেহেতু আমাদের অ্যাসিড ক্ষার বিক্রিয়া তাই আমাদের কিন্তু H প্লাস এবং OH মাইনাসের পরিমাণটা জানলেই কিন্তু হবে। আচ্ছা, অন্যদিকে এখানে কি হবে? এখানে যেটা হবে সেটা হচ্ছে এরকম যে এখানে একটা সালফেট থেকে পাওয়া যায় দুইটা H প্লাস। সুতরাং আমরা যদি 0.05 মোল সালফিউরিক অ্যাসিড নিয়ে থাকি তাহলে আমরা এখান থেকে পাবো 0.05 ইন্টু হচ্ছে 2 মোল H প্লাস, এত H প্লাস পাবো। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা যা হবে H প্লাসের মোল সংখ্যা তার দ্বিগুণ হবে। তাহলে এখানে হচ্ছে 0.1 মোল। তাহলে এখন একটা বিষয় দেখো, এখন আমরা কিন্তু আর HCl ও বলছি না, সালফিউরিক অ্যাসিডও বলছি না, এখন আমরা বলছি দ্রবণের মধ্যে আমাদের H প্লাসের পরিমাণ। তাহলে মিশ্রিত দ্রবণে যেহেতু তিনটা পাত্রকে একত্রে মিশ্রিত করা হবে তার মধ্যে অ্যাসিড এই দুইটার তাহলে মোট মোল সংখ্যা কত হচ্ছে, অর্থাৎ মিশ্রণে, হ্যাঁ, মিশ্রণে মোট H প্লাস এর মোল পরিমাণ, এর পরিমাণটা হচ্ছে কতটুকু, এখানে হচ্ছে 0.1 যেটা সালফিউরিক থেকে আসছে, পাশাপাশি হচ্ছে HCl থেকে আসছে 0.0025 এত মোল, অর্থাৎ মোট পরিমাণটা হচ্ছে 0.1025 মোল পরিমাণ H প্লাস আছে। আচ্ছা, আর কি হচ্ছে, আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। সোডিয়াম হাইড্রোক্সাইডটা কতটুকু আছে আমরা দেখতে পাচ্ছি, একটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে পাওয়া যায় একটা হাইড্রোক্সাইড আয়ন। সুতরাং আমরা যদি 0.02 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড নেই তাহলে আমরা এখান থেকে পাবো 0.02 মোল পরিমাণ হাইড্রোক্সাইড পাবো। আমাদের এই অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এখন তিনটা দ্রবণকে যদি একটা পাত্রে যদি মিশ্রিত করি, হ্যাঁ, অর্থাৎ আমাদের তখন পাত্রটাতে এরকম একটা অবস্থা হবে, সেটা হচ্ছে যে 0.0025 এত মোল HCl হবে, 0.1 মোল এইটা হবে সালফিউরিক অ্যাসিড হবে, আর এই দুটোর মধ্যে 0.02 মোল পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড হবে। তাহলে এই দুইটা আমাদের হচ্ছে অ্যাসিড, হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের ক্ষার। তাহলে এই অ্যাসিড এবং ক্ষার এখন বিক্রিয়া হবে। তো আমরা এখন আর সালফিউরিক অ্যাসিড বা HCl তো রাখিনি, আমরা এই অ্যাসিডের জায়গায় আমরা H প্লাস করেছি, আর এই ক্ষারটাকে এখন আমরা OH মাইনাস হিসেবে বিবেচনা করছি। তো আমাদের H প্লাসের পরিমাণ কত হয়েছে, আমাদের H প্লাসের পরিমাণ হচ্ছে এই যে টোটাল যে পরিমাণটা আছে সেইটা। তাহলে আমাদের H প্লাসের টোটাল পরিমাণটা হচ্ছে 0.10, হ্যাঁ, 25, আর হাইড্রোক্সাইডের পরিমাণটা হয়েছে আমাদের 0.02, হ্যাঁ, এগুলো এত মোল করে হয়েছে। তা এই মোল পরিমাণগুলোকে এখন আমরা রিঅ্যাকশনের মাধ্যমে দেখিয়ে আমরা প্রসেসটা সামনে দিয়ে অগ্রসর করব। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম ধাপের কাজ। তো আশা করি প্রথম ধাপের কাজটা বুঝে গেছে, এখন আমরা দ্বিতীয় ধাপের কাজটা করি। আমাদের দ্বিতীয় ধাপে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখন আমাদের রিঅ্যাকশন থেকে রিলেশন দাঁড় করাতে হবে। তো আমরা যদি দেখি যে আমাদের রিঅ্যাকশনটা কিন্তু এখন আর HCl সালফিউরিক অ্যাসিড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে হচ্ছে না, আমাদের রিঅ্যাকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি এখন H প্লাসের সাথে OH মাইনাসের রিঅ্যাকশন হচ্ছে। আর H প্লাসের সাথে OH মাইনাস বিক্রিয়া করলে কি হবে বুঝতে পারছো নিশ্চয়ই, পানি উৎপন্ন হবে। এবং এখানে দেখা যাচ্ছে যে 1 মোল পরিমাণ H প্লাস বিক্রিয়া করছে সম্পূর্ণরূপে প্রশমিত করে 1 মোল পরিমাণ OH মাইনাসকে। 1 মোল পরিমাণ OH মাইনাসকে প্রশমিত করার জন্য আমাদের 1 মোল পরিমাণ H প্লাসের প্রয়োজন হচ্ছে, তাই না? তো এইখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের এই বিক্রিয়া থেকে কিন্তু আমরা এই সম্পর্কটা কিন্তু পেলাম, এই জন্য এটাকে আমরা বলছি রিঅ্যাকশন টু রিলেশন। রিঅ্যাকশন টু হচ্ছে রিলেশন। এই রিঅ্যাকশন টু রিলেশনটা আশা করা যাক বুঝে গেছে।
এখন এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে ছোট্ট একটা বিষয় হচ্ছে যে আমরা যখন অ্যাসিড ক্ষার এবং দুইটাকে যখন মিশ্রিত করছি তখন একটা বিষয় খেয়াল করে দেখো, আমাদের মোট H+ এর পরিমাণ হচ্ছে এইটা, আর মোট OH- এর পরিমাণ কিন্তু ছিল 0.02 মোল। তা যেহেতু আমাদের ক্ষারের পরিমাণটা কম, আমরা যদি এইদিকে যদি একটু দেখি, এইখানে দেখো, এখানে কিন্তু আমাদের ক্ষারের পরিমাণটা কিন্তু অনেক কম, 0.02 মোল। তাহলে যখন আহ, 1 মোল পরিমাণ OH এর সাথে যখন 1 মোল পরিমাণ H+ বিক্রিয়া করে, যেহেতু পূর্ণরূপে প্রশমিত হয়, সুতরাং এই 0.02 মোল পরিমাণ হাইড্রোক্সাইড সম্পূর্ণরূপে প্রশমিত করতে পারবে 0.02 মোল H+ কে। তাহলে H+ প্রশমিত হওয়ার পরও কিন্তু অবশিষ্ট থাকবে। তো আমরা একটু বিক্রিয়াটার দিকে আগে দেখি। তাহলে এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের পরিমাণটা আছে, OH এর যেহেতু পরিমাণটা হচ্ছে 0.02 মোল এবং H+ এর পরিমাণটা হচ্ছে 0.1025 মোল, সুতরাং আমাদের OH- টা আগে শেষ হয়ে যাবে। তো আমরা যখন এই সম্পর্কটা যখন লিখব, তখন যেটা লিমিটিং বিক্রিয়ক হবে সেটাকে আমরা লেফটে লিখব। এটা আমরা একটু মনে রাখবো যে লিমিটিং বিক্রিয়কটা আমরা কোথায় লিখবো? লেফটে লিখবো। আমরা এইভাবে লিখতে চাই যে 1 মোল পরিমাণ OH- সম্পূর্ণরূপে প্রশমিত করে 1 মোল পরিমাণ H+ কে। সুতরাং আমরা যে 0.02 মোল পরিমাণ OH- কে পাত্রে মিশ্রিত করছি, সেটা সম্পূর্ণরূপে প্রশমিত করতে পারবে 0.02 মোল পরিমাণ H+ কে। তাহলে H+ প্রশমিত হওয়ার পরেও অবশিষ্ট থাকবে কতটুকু? এইটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপ। আমরা তৃতীয় ধাপে বলেছিলাম যে অবশিষ্ট নির্ণয় করব। তাহলে অবশিষ্ট থাকতেছে, কি অবশিষ্ট থাকতেছে? তাহলে অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ, অ্যাসিড না বলে বরং বলা উচিত যে অবশিষ্ট H+ এর পরিমাণ। এইটা কতটুকু হচ্ছে? আগের ছিল H+ ছিল 0.1025, এখান থেকে প্রশমিত হয়ে গেল 0.02 এত মোল। সুতরাং অবশিষ্ট থাকলো কত হচ্ছে, আমরা একটু ক্যালকুলেটর হেল্প নিয়ে আসি, সেটা হচ্ছে 0.1025 বিয়োগ হচ্ছে 0.02 সমান হচ্ছে 0.0825। তাহলে তাহলে এটা পড়া হচ্ছে 0.0825 এত মোল অবশিষ্ট থাকলো। যেহেতু এত মোল পরিমাণে HCl অবশিষ্ট থাকে, তাই এখান থেকে কিন্তু বলা যায় যে দ্রবণের প্রকৃতি কেমন হবে? দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়, তাই না? দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। তো প্রশ্নটা যদি বলতো যে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো, তাহলে আমরা এখানে কিন্তু অ্যান্সারটা শেষ করতে পারতাম। কিন্তু তা বলেনি, এখানে প্রশ্নে বলছে যে পিএইচ নির্ণয়ের মাধ্যমে প্রকৃতিকে যাচাই করতে বলছে। তাহলে এখন পিএইচ নির্ণয় করতে হবে, এবং পিএইচ নির্ণয় করতে গেলে আমাদের তো হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা লাগবে। হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা এখন কিভাবে পাবো? এইটা পাওয়ার জন্য একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে এখানে যে মিশ্রিত যে দ্রবণটা আছে, এই দ্রবণটার প্রকৃতপক্ষে আয়তন হচ্ছে যে এখানে 50 মিলি পরিমাণ HCl ছিল, 50 মিলি পরিমাণ সালফিউরিক অ্যাসিড ছিল এবং 20 মিলি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল। তাহলে মোট এই দ্রবণটার আয়তন কিন্তু হচ্ছে 120 মিলিলিটার। এটা আমরা প্রশ্ন থেকে আমরা দেখতে পারি। এখানে প্রশ্নে দেখো, প্রশ্নে এখানে 50 মিলি HCl, 50 মিলি সালফিউরিক অ্যাসিড এবং 20 মিলি সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে টোটাল এই 120 মিলি দ্রবণের মধ্যে এই মিশ্রণটা টোটাল আছে 120 মিলি। 120 মিলির মধ্যে কিন্তু HCl অবশিষ্ট আছে এই পরিমাণটা। এই পরিমাণটা আছে কতটুকুতে? 120 মিলি মিশ্রণে, অর্থাৎ দ্রবণে আর বলছি না, এখন বলছি মিশ্রণে। দ্রবণে বলা যায়, সমস্যা নাই। তাহলে এখন আমরা এইভাবে একটু বলতে পারি যে 120 মিলি, হ্যাঁ, 120 মিলি দ্রবণে, মানে মূলত মিশ্রিত দ্রবণে HCl বলবো না, H+ এর পরিমাণ কত মোল? 0.0825 মোল। তাহলে 1 মিলি দ্রবণে H+ এর পরিমাণ হবে 0.0825 ভাগ হচ্ছে 120। তাহলে 1000 মিলিলিটার দ্রবণে H+ এর পরিমাণ, এখন 1000 নিলাম কেন? কারণ 1000 না নিলে আমি মোলারিটি নির্ণয় করতে পারছি না। মোলারিটির সংজ্ঞা থেকে আমরা জানি যে প্রতি লিটার দ্রবণে
হ্যাঁ, মোলারিটিকে এম দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে মোল পার হচ্ছে লিটার, তাহলে প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে সেটা হচ্ছে মোলারিটি। এই জন্য আমরা 1000 মিলিলিটার অর্থাৎ 1 লিটার দ্রবণে এস প্লাস এর পরিমাণ নির্ণয় করতে যাচ্ছি। 0.0825 ইন্টু হচ্ছে 1000, হ্যাঁ, আর ডিভাইড বাই হচ্ছে 120। এই মানটা কত আমরা একটু ক্যালকুলেটর একটু হেল্প নেই। তাহলে এইটার সাথে আমাদেরকে গুণ করতে হচ্ছে 1000 ভাগ 120 সমান হচ্ছে 0.6875, সমান হচ্ছে 0.6875 এত মোলার কিন্তু। এখন আমরা তো জানি যে পিএইচ কাকে বলে। পিএইচ এর সংজ্ঞা আমরা জানি যে পিএইচ এর সংজ্ঞা হচ্ছে এরকম যে পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা। যেহেতু মিশ্রিত দ্রব্য হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা এইটা, সুতরাং পিএইচটা হচ্ছে মাইনাস লগ 0.6875 সমান কত হচ্ছে, ক্যালকুলেটর একটু হেল্প নিতে হবে, তবে এবার সায়েন্টিফিক ক্যালকুলেটর হেল্প নিচ্ছি আমরা। তাহলে এই মানটা দিয়ে এখন আমরা কি করব, লগ করব। লগ করলে মানটা আসছে -0.16, আর আমাদের এখানে একটা মাইনাস আছে, সুতরাং আমরা মাইনাসের মধ্যে প্লাস করে লিখতে পারি 0.16। এইটা হচ্ছে আমাদের পিএইচ। তো যেহেতু আমরা জানি যে পিএইচ ইজ লেস দ্যান যদি 7 হয় তাহলে দ্রবণটা কেমন হয়, তাহলে দ্রবণের প্রকৃতি হয় অম্লীয় হয়। এই জন্য আমরা বলতে পারি যে আমাদের দ্রবণের প্রকৃতিটা অম্লীয়। তো এই পর্যন্ত এসে আমাদেরকে অ্যান্সারটা করতে হবে যে যেহেতু পিএইচ ইজ লেস দ্যান 7 সুতরাং দ্রবণের প্রকৃতি হচ্ছে অম্লীয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আর একটু রিভিউ করে দেখি। তাহলে এখানে আমরা এই কাজগুলো যে করলাম, আমরা স্টেপগুলো একটু মনে রেখে কাজগুলো করবো। প্রথমে মোলে কনভার্ট করব, তারপর যদি ভিন্ন জাতীয় অ্যাসিড থাকে তাহলে সেগুলোকে এক জাতীয় অ্যাসিডে পরিণত করার অর্থাৎ H প্লাসে পরিণত করব। ক্ষারটাকে OH মাইনাসের সমতুল্য পরিণত করে নেব। নেওয়ার পর আমরা রিঅ্যাকশন থেকে রিলেশন দাঁড় করাই, সেখান থেকে আমরা প্রকৃতি নির্ণয় করব। আর যদি পিএইচ নির্ণয় করতে বলে তাহলে এই অবশিষ্ট পরিমাণ থেকে আগে ঘনমাত্রা নির্ণয় করতে হবে, ঘনমাত্রা থেকে তারপর পিএইচ নির্ণয় করতে হবে। তো সে পর্যন্ত ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ।